ঈদ যাত্রায় পথে ঘাটে জনস্রোত, হাজার হাজার মানুষের চাপে উল্টে গেল ফেরি বন্ধের সিদ্ধান্ত। চলছে 5টি। সকালে আসছি, এই যে এখন ফেরি পাইছি। পকেটে আসলে গরম লাগে তো বাপ মা তো সব বাড়িতে, তাদের নিয়ে ঈদ করতে হবে না, 1 বছর পরে ঈদ আসছে। বাচ্চা কাচ্চা নিয়ে 5 ঘন্টা ধরে বসে আছি। বাস না থাকার সুযোগ নিচ্ছে ভাড়া গাড়ি, থাকছে ইচ্ছে মতো ভাড়া। হবিগঞ্জ সদর থেকে মাইক্রো ভাড়া নিয়ে আমরা চলে আসছি ঢাকা পর্যন্ত, যাবো গাইবান্ধা। পায়ে হাঁটা, আবার আর এক গাড়ি, আবার রিক্সা, আবার এইভাবে যাইতেছি আর কি। বাস তো চলে না ভাই, প্রাইভেট কার যাইতেই তো না। এই লকডাউন করে কোনো লাভ হচ্ছে না, যা যাওয়া দরকার সে যাবেই। চাঁদা দিয়ে রাতের আধারে চলছে দূরপাল্লার বাস। সারাদিন মার্কেটিং করে চলে যাচ্ছে। আজকে সকালে আসছি কক্সবাজার থেকে ঢাকায়। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সারা দিনেও মিলল না আইন মন্ত্রণালয়ের মতামত। মানবিকভাবেই দেখবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। শঙ্কা সত্যি করে দেশে মিলল ভারতীয় ভ্যারিয়েন্ট। বেনাপোল দিয়ে ঢোকা 6 জনের দেহে শনাক্ত, উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তরও। একদিনে আরও 45 জনের মৃত্যু। ভাঙনে বিলীন হওয়া পদ্মা সেতুর রেল প্রকল্পের 192টি স্ট্রিঞ্জার নতুন করে বসানো শুরু। আগামী মাসের মধ্যেই শেষ করার আশা, গতি পাবে স্ল্যাবের কাজ। চীনা রকেটের ধ্বংসাবশেষ আশ্রে পড়তে পারে ইতালির রোম কিংবা 10 বিভাগের যে কোনো জায়গায়। জরুরি সতর্কতা জারি, আতঙ্কে বাসিন্দারা। লকডাউন, কঠোর বিধিনিষেধ সহ নানা পদক্ষেপে করোনা সংক্রমণের লাগাম টানার চেষ্টা করছে সরকার, কিন্তু ঈদ যাত্রায় পথে ঘাটে জনস্রোত ঠেকানো যাচ্ছে না। রাতে ফেরি বন্ধের সিদ্ধান্তের পর হাজার হাজার যাত্রীর চাপে বাধ্য হয়ে একে একে 5টি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ। মানিকগঞ্জের ইউসুফ আলী ও মুন্সিগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন উজ্জ্বলের তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। এভাবেই লাশবাহী গাড়ি আর জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ে ফেরি ঘাটে ভিড়তেই হুমড়ি খেয়ে পড়েন ঘরমুখো মানুষ। শনিবার থেকে দিনের বেলা ঘাট থেকে ছেড়ে যাবে না কোনো ফেরি, এমন ঘোষণার পরও সকাল থেকেই যাত্রীদের এমনই উপচে পড়া ভিড় ফেরি ঘাটগুলোতে। করোনা সংক্রমণের আশঙ্কা নিয়ে বা তোয়াক্কা না করে যে যেভাবে পারছেন ঠাঁই করে নিচ্ছেন ফেরিতে। মধ্যরাত থেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নদী পারের আশায় ঘাট ছাড়ছেন না কেউই। ক্ষোভ ছিল বিনা নোটিশে হঠাৎ করে দিনের বেলা ফেরি চলাচল বন্ধের এই সিদ্ধান্তের। আমরা তো আর জানি না যে ফেরি বন্ধ, আমরা কিভাবে যাব, জানলে তোর বাসাতে আসতাম না। যত করোনা ফেরিঘাট থেকে ছড়াবে। বাচ্চা কাচ্চা নিয়ে 5 ঘন্টা ধরে বসে আছি। প্রচন্ড গরমের মধ্যে আছে, আমরা অন্য রোড দিয়ে বেরোতে পারতেছি না, ব্যাকও করার সুযোগ নেই। বেলা যত গড়াতে থাকে বেসামাল হতে থাকে ঘাটপাড়ের দৃশ্য। জনস্রোত নামে ঘাট এলাকায় শত ভোগান্তিও যেন পথ রুখতে পারছে না ঈদে বাড়ি ফেরা যাত্রীদের। অবশেষে যাত্রীদের চাপ সামলাতে মানবিক দিক বিবেচনায় শিমুলিয়া বাংলাবাজার ফেরিঘাট থেকে 3টি ফেরি ছাড়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে তাতেও সামাল দেওয়া যাচ্ছে না অতিরিক্ত যাত্রী চাপ। গরমে অনেক কষ্ট হচ্ছে, আরেকটা ফেরি দিলে ভালো হয়। মানুষ ধাক্কি করে উঠে গেছে, আমরা সে উঠতেই পাইনি। আমরা তো অনেক মানুষ আছি এখানে, আমরা দেশে যাওয়ার জন্য, বা আমার মেয়ে আছে বাড়িতে কান্নাকাটি করতেছে। সামাজিক দূরত্ব বিবেচনা না করা গেলেও মাস্ক পরিধান আর দুর্ঘটনা এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে ঘাট এলাকায়। অতিরিক্ত এই যাত্রী চাপ সামলাতে হিমশিম অবস্থা পুলিশ কিংবা বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের। এমার্জেন্সি যে সার্ভিসগুলো চালু করতে গিয়ে একই সাথে কিছু সাধারণ মানুষও কিন্তু এখানে ঘাটের দিকে আসছে, তারা এই ঘাট পার হওয়ার জন্য। বেলা যত বাড়ে ঘাটগুলোতে ততই ভিড় বাড়তে থাকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের। অন্যদিকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে 10 গুণ বেশি ভাড়া দিয়ে ট্রলারে অতিরিক্ত যাত্রী বহন করতেও দেখা যায় কোথাও কোথাও। সাদিয়া আফরিন, সময় সংবাদ। ঘরমুখী মানুষের খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী হেসানুল হক শাওন, এবং রাজধানীর আব্দুল্লাপুরে আছেন আমাদের আরেক সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে শাওনের কাছে। শাওন। রিচার্ড, আমরা আজকে কিন্তু জানি যে 8 তারিখ এবং ঈদ যদি 13 বা 14 তারিখ হয়, সেক্ষেত্রে কিন্তু এখনও
5 থেকে 6 দিন বাকি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সকাল থেকেই দেখছি যে বাড়ি ফেরা মানুষের ঢল, এবং সকাল থেকেই আমরা দেখছি যে রাজধানী ছেড়ে মানুষ যাচ্ছেন। আমার পেছনেই দেখবেন যে আমরা যে শিমুলিয়া যে নৌ যে ঘাট সেখানে রয়েছে ফেরিঘাট, সেই ঘাটে দেখবেন যে বাড়ি ফেরা মানুষের কিন্তু ঢল। ফেরিতে ওঠার জন্য মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন। এবং গতকাল আপনি জানেন যে রাতে মূলত বিআইডব্লিউটিসি তারা ফেরি চলাচল বন্ধ করে দেয় যাতে মানুষ এই ঢাকা ছেড়ে বাড়িতে না ফিরতে পারে, সে কারণে। কিন্তু এই সংক্রমণের মধ্যেও কিন্তু আমরা দেখছি যে মানুষ কিন্তু সেই নিষেধাজ্ঞা মানছে না, সরকারি নিষেধাজ্ঞা। এবং সবশেষ আমরা সকালেও কিন্তু আমরা দেখেছিলাম যে কয়েকটি ফেরি ছাড়তে বাধ্য হয়েছিল এই ঘাট কর্তৃপক্ষ। তো বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বলা হয়েছে যে এ পর্যন্ত মোট 4টি ফেরি এই ঘাটে যাত্রী চাপের কারণে তারা ছেড়ে গিয়েছে। যদিও বলা হয়েছিল যে দিনের বেলাতে মূলত যে জরুরি সেবার যে গাড়ি বা পণ্য পরিবহনের যে গাড়ি সেগুলি চলবে, কিন্তু তা উপেক্ষা করেও কিন্তু মানুষ বিভিন্নভাবে কিন্তু এই ঘাটে আসছেন, ফেরিতে উঠছেন, তারা তাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন। যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, যাত্রীরা বলছেন যে আসলে তাদের ঈদে যেভাবেই হোক বাড়িতে গিয়ে আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে হবে, সে কারণেই তারা আসলে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। আপনি জানেন যে রিচার্ড, এই রুট ধরে মূলত দক্ষিণাঞ্চলের 21টি জেলায় মানুষ যাতায়াত করে। সেক্ষেত্রে ফেরি যদি এভাবে চলাচল অব্যাহত থাকে বা মানুষ যদি এভাবে যায়, তাহলে কিন্তু সংক্রমণেরও কিন্তু একটা ঝুঁকি থাকে। আমরা দেখছি যে অনেকেই নানা অজুহাতে যাচ্ছেন, কেউ মাইক্রো ভাড়া করে যাচ্ছেন, কেউ সিএনজি করে এই ঘাটে আসছেন, দ্বিগুণ ভাড়া দিয়ে আসছেন। তো সেক্ষেত্রে তারা বলছেন যে যদি তাদেরকে পরিবহন বা গণপরিবহন যদি চালু রাখা যেত তাহলে তাদের সুবিধা হতো। তো এই ছিল আমার কাছে। আমি আরও খবর জানতে যাব আবদুল্লাপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সানবীর রূপল। শাওন, এই জায়গাটি হচ্ছে আবদুল্লাপুর থেকে একটু সামনে, অর্থাৎ আশুলিয়ার এই রাস্তার পাশে একটি জায়গা, যেখানে কিন্তু অনেকগুলো বাস এখানে রাখা হয়েছে, দূরপাল্লার বাস, যেটি ঢাকার থেকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তারা ছেড়ে যান। এবং এটি একটি যাত্রীরাও জানেন যে এটি অলিখিত একটি বাস স্ট্যান্ড, যার ফলে এখানে সারি সারি বাস কিন্তু রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখান থেকে যাত্রী পরিবাহী বাস তারা কিন্তু যাত্রী তুলেছেন এবং যাত্রী এখান থেকে নিয়ে গেছেন, এবং আমাদের এই টেলিভিশন ক্যামেরা দেখার পরে সেই বাসগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ঠিক মানুষজনের বাড়ি ফেরার যে ঢল, সেই ঢল সরকারের যে লকডাউন, সেই লকডাউনের নির্দেশনা উপেক্ষা করে নানান কৌশল অবলম্বন করে কিন্তু তারা বাড়ি ফিরছেন। এবং যেমনি বাসের মালিকরা বা বাসের মালিকরা যেমন কৌশল অবলম্বন করছেন, ঠিক একই রকম কৌশল অবলম্বন করছেন যাত্রীরাও। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে বাসটি, যেটি রিজার্ভ সাইনবোর্ডটা নিয়ে কিন্তু যাওয়া হচ্ছে, এবং এর পাশে আরও কয়েকটি বাস আমরা দেখতে পেয়েছি যে বাসগুলোতে কুড়িগ্রামগামী, রংপুরগামী যাত্রীরা তারা ছিলেন। তো কিছুক্ষণ আগে যেই যাত্রী ভরা যে বাসগুলো ছিল, তার থেকে যাত্রী তারা আবার নেমে গেছে টেলিভিশন ক্যামেরা দেখে। যদিও দূর দূরান্ত থেকে তারা এসছেন এবং তারা জানেন যে এখান থেকে বাস ছাড়া হয়। আর পাশাপাশি গাবতলী এলাকায় আমি ঘুরেছি বিকেল থেকে, সেখান থেকে যে অবস্থাটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে মানুষ পায়ে হেঁটে গাবতলী ব্রিজ পার হয়ে আমিন বাজারে গিয়ে কিন্তু সেখানে তারা বাসে উঠছেন। এবং সেখানেও দালালদের একটি দৌরাত্ম্য দেখতে পেয়েছি, যে দালালরা তারা বাসে বা মাইক্রোবাসে বা প্রাইভেট কারে ওঠানোর বিনিময়ে কিন্তু তারা অর্থ দাবি করে, এবং বেশ মোটা অঙ্কের অর্থ, এবং সেই সমস্ত অর্থ দিয়ে হলেও যাত্রীরা কিন্তু যেতে চান। যেভাবে পারছেন তারা কিন্তু ঈদে বাড়ি ফেরার জন্য একদমই উন্মুখ হয়ে আছেন, এবং তাতে স্বাস্থ্যবিধির বালাই না থাকলেও তাতে উপেক্ষা করা যাচ্ছে না। তারা চান যে করেই হোক তারা ঈদের আগেই বাড়ি পৌঁছাতে। এবং এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ঈদে ঘরমুখ মানুষের খবরাখবর জানাতে আবদুল্লাপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল, এবং তারও আগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে আমাদের জানাচ্ছিলেন আমাদের আরেক সহকর্মী এহসানুল হক শাওন। এদিকে সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। এক্ষেত্রে রাতের আধারকে বেছে নিয়েছেন অসাধু পরিবহন মালিকরা। যাত্রীবেশে একটি বাসে ঢাকা থেকে কক্সবাজার যাত্রা করে সেই খবর তুলে এনেছেন সহকর্মী রাশেদ বাপ্পি, আর ছবি তুলেছেন খলিলুর রহমান। তথ্য বলছে কাগজে কলমে বন্ধ বলা হলেও রাতের আধারে অবাধে চলছে দূরপাল্লার বাস। সরজমিনে সেই তথ্য সন্ধানে সময় সংবাদ।
রাত ৯টা। আমাদের অবস্থান রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায়। বাস কি ছাড়ে বলতে পারেন? জিজ্ঞাসা করেন, সব কাউন্টার এখানে, জিজ্ঞাসা করেন। এবারের গন্তব্য একই এলাকার সেতুতি পরিবহনের কাউন্টার। দূর থেকে বন্ধ মনে হলেও অপেক্ষমান মানুষের জটলা ইঙ্গিত দেয় ভিন্ন কিছুর। যাত্রী বন্ধ না এখন দূরপাল্লার? ওইটা কি হয়েছে, ওই টাকা আগে থেকে দিয়েই ম্যানেজ করা সব। আমরা কক্সবাজারের সিট আপনি চিটাগং যেতে হবে, ঠিক আছে? চিটাগং বরাবর তো বাস ছাড়বে কখন? আধা ঘন্টা পর ছেড়ে দিবে। বোঝাই গেল নিষিদ্ধ হলেও কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই চলছে দূরপাল্লার বাস, যা আরও স্পষ্ট হয় কাউন্টারের ভেতরের দৃশ্য দেখে। তবে অসম্ভবকে সম্ভব করার এই মিশন হেলায় হারাতে চায় না টিম সময়। সিদ্ধান্ত ঢাকা থেকে কক্সবাজার যাত্রার। বিজনেস ক্লাস, বাংলাদেশের প্রথম শ্রেণীর গাড়ি, কি বলে ভাই 2000 টাকা বেশি হয়ে যাচ্ছে। মধুমিতা সিনেমা হলের কাছে অপেক্ষমান বাসটিকে যেন পুলিশ সদস্যরাই পাহারা দিচ্ছেন নির্বিঘ্নে ঢাকা ছাড়তে। টেলিভিশন ক্যামেরা রেখে এবার আমাদের সম্বল মোবাইল ফোন। নতুন পরিচয় ইউটিউবার। রাত 10টা নাগাদ যাত্রা শুরু সেজুতির। কালকে রাত্রে আসছি, সারাদিন মার্কেটিং করে চলে যাচ্ছে আজকে। সকালে আসছি কক্সবাজার থেকে ঢাকায়, ঢাকা আসার সময় ওই ইয়াতে সাই মোটর নামা দিয়েছে, এরপর আবার ইঞ্জিনিয়ার আমিও নির্দিষ্ট স্থানে গেছি, আবার বিকালবেলায় বাড়িতে চলে যাচ্ছে আর কি। এখন বাসটা চলতেছে কি উপায়? এখন উপায় এটা এখন হারা কিভাবে কোম্পানি কিভাবে কথাবার্তা বলছে তা জানি না, মানে আমি আজকে প্রথম আসলাম আর কি, প্রথম টিভি যাইতেছি। মেয়র হানিফ ফ্লাইওভার পার হতেই বাস যেন রূপ নেয় গতি দানবে। পুলিশের চোখ ফাঁকি দিতে এমন চেষ্টা থাকলেও প্রথমে মদনপুর, এরপর মেঘনা ব্রিজের সোনারগাঁও অংশের চেকপোস্টে বাস আটকে দেয় পুলিশ। দুই দফায় টাকায় মেলে মুক্তি। পুলিশে জানিয়েছে 2000। মদনপুরে কত নিছেন? মদনপুর নিছে আপনার হলো 1000। 2.5 ঘন্টা পর যাত্রা বিরতির জন্য বাস থামলো কুমিল্লার বুড়িচংয়ের এই রেস্টুরেন্টটিতে। কোন কোন কোম্পানির বাস এখানে আসছে? সেজুতি আসে, আর হলো সেন্ট মার্টিন 2020 আসে। 20 মিনিট পর গন্তব্যের পানে আবারও চলতে শুরু করে বাস। রাতের আধারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় যেভাবে দূরপাল্লার বাস চলাচল করছে, তাতে সংক্রমণ নিয়ন্ত্রণ কতটুকু সফল হবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি প্রশ্ন ওঠে, কর্তৃপক্ষ এভাবে হাল ছেড়ে বসে থাকলে চড়া মূল্য দিয়ে কেনা এই লকডাউনেরই বা কী দাম থাকলো? ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলতি পথে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। অবশেষে সত্যি হলো শঙ্কা, বাংলাদেশেও শনাক্ত হলো করোনার ভারতীয় ধরন। ভারত ফেরত 16 নাগরিকের নমুনা সংগ্রহ করে 6 জনের দেহে মিলেছে এই ধরন। এর মধ্যে 2 জনের দেহে ডাবল মিউট্যান্ট এবং 4 জনের দেহে কাছাকাছি ধরন শনাক্ত হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে দেশে করোনায় একদিনে আরও 45 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 1285 জন। ভারত জুড়ে চলছে করোনার তাণ্ডব। অক্সিজেনের অভাবে হাসপাতালে হাসপাতালে হাহাকার। দেশটিতে ছড়িয়ে পড়া নতুন ধরনের কারণেই লাগামহীন সংক্রমণ আর মৃত্যুর ভয়াবহতা। ভারতে বেশ কয়েকবার রূপ পরিবর্তন করলেও সবচেয়ে বেশি ছোঁয়াচে আর প্রাণঘাতী বলা হয় ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট। তাই শুরু থেকেই শঙ্কা ছিল দেশে এই ভয়াবহ ভ্যারিয়েন্ট প্রবেশ নিয়ে। অবশেষে দেশে শনাক্ত হলো সেই ভাইরাস। ভারত ফেরত 16 জন কোভিড আক্রান্তের নমুনা পরীক্ষা করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় 6 জনের শরীরে মিলেছে ভারতীয় ধরন। তারা কোথায় কোথায় কার সাথে দেখা করছে, ভারত থেকে বাংলাদেশে ঢোকার পরে সেই কন্টাক্ট ট্রেসিংটা ইমিডিয়েটলি করা উচিত এবং শুধু কন্টাক্টের মধ্যে যারা আছে সবাইকে কোয়ারেন্টাইন নিয়ে আসা উচিত। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 2 জনের দেহে ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট রয়েছে বলে প্রাথমিক ধারণা, আর বাকি 4 জনের দেহে যে ধরন মিলেছে তা এর কাছাকাছি একটি পরিবর্তন। একই ব্যক্তির নমুনা যশোর ও বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এরকম বাংলাদেশি 8 জনের নমুনা সংগ্রহ করে একই নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আইডিসিআরে পরীক্ষা করা হয়েছে। সেখানে আইডিসিআরের তথ্য মতে তারা 6টির মধ্যে পজিটিভ পেয়েছে। যেই 6টির মধ্যে আসলে 4টি খুব ক্লোজ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে আর 2টি কনফার্ম। যদিও আক্রান্ত কেউই আশঙ্কাজনক নয়, তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর তো অবশ্যই উদ্বিগ্ন, এটা সারা দেশের মানুষেরই উদ্বিগ্ন হওয়া উচিত। এই জন্য যে সবার একটু বাজারে যেভাবে ঘোরাফেরা হচ্ছে, মানুষ একেবারে গাদাগাদি বসে ইফতার করছে, ইফতার করা মানে কারো মুখে মাস্ক নাই, তাহলে এটা তো ওখানে একটা অ্যাটম বোম হয়ে বসে আছে সবাই। একই নমুনা নিয়ে আইডিসিআরও গবেষণা করছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছেন
স্বাস্থ্য ঝুঁকির তোয়াক্কা না করে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বিপণী বিতানেই সারছেন ইফতার, বেশিরভাগ পণ্যের অতিরিক্ত দামের অভিযোগ। বেগম জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সারা দিনেও মিলল না আইন মন্ত্রণালয়ের মতামত। সময় সংবাদকে আইনমন্ত্রী বললেন আগামীকাল কপি পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আবেদনটি মানবিকভাবেই দেখবে সরকার। এদিকে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন এভার কেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিবারের আবেদনের পর এ নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপির প্রত্যাশা সরকার মানবিক দৃষ্টিতে দেখে নেত্রীকে উন্নত চিকিৎসার সুযোগ দেবেন। সরকারও বলছে তারাও মানবিকভাবেই দেখছেন বিষয়টি। এরই মধ্যে কেটে গেছে 3 দিন। অগ্রগতি বলতে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ফাইল যাওয়া। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দুপুরেই আইনমন্ত্রীর বনানীর বাসায় যান আইন সচিব গোলাম সারোয়ার। ঘণ্টাখানেকের 2 জনের একান্ত বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় মন্ত্রী জানান আইনি বিষয়ে মতামত প্রস্তুত করা হচ্ছে। রোববার এই সংক্রান্ত ফাইল পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে কি আছে সেই ফাইলে এ বিষয়ে কিছুই বলতে চাননি আইনমন্ত্রী। আমার যে লিগ্যাল ওপিনিয়ন সেটা আমি আজকে দিয়ে আগামীকাল সকালবেলা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব। এদিকে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান মানবিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে সরকার। ওনার ফাইলটা না আসা পর্যন্ত আমি বলতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী তো অবশ্যই মানবিক দৃষ্টিকোণে তিনি বিচার করছেন, সেই জন্যই তিনি বাড়িতে বসে চিকিৎসা সেবা নিচ্ছেন। এটা তো আপনারা দেখছেনই। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সবসময় মানুষের জন্য রাজনীতি করেন, মানবিক দিকগুলি উনি সবসময় লক্ষ্য রাখেন। রোববার আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। এদিকে শুক্রবারের চেয়ে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো বলে জানিয়েছেন এভার কেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়ার পর ইউরোপ থেকে নতুন তৈরি করে আনা 192টি স্ট্রিঞ্জার পদ্মা সেতুতে স্থাপন শুরু হয়েছে। স্ট্রিঞ্জার স্থাপনের ফলে স্ল্যাব বসানোতে নতুন গতি পাচ্ছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। আর ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্মারক এখন পদ্মা সেতু। সেতুর নিচতলায় রেল লাইনে বাকি থাকা 900 মিটার এলাকায় রেলওয়ে স্ল্যাব বসানো হচ্ছে এখন। 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে 2620 এবং 2917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে 2410টি স্থাপন হয়ে গেছে। লুক্সেমবার্গ থেকে আনা প্রতিটি 7.5 মেট্রিক টন নতুন স্ট্রেঞ্জার স্থাপনে ব্যবহার করা হচ্ছে ভারী ভারী যন্ত্র। 24 আওয়ার্সই কাজ হচ্ছে আমাদের। 150 স্ল্যাবের মতো বসলে মডিউল 1 শেষ হয়ে যাবে। দেশি বিদেশি ইঞ্জিনিয়ার প্রকৌশলীরা কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন 12 গ্রুপে নতুন 48টি স্ট্রেঞ্জার বসছে। 12 সেট স্ট্রেঞ্জার পেইন্টিং এবং ওয়েল্ডিং করে ইরেকশনের কাজ চলমান আছে এবং বাকিগুলো কাজ জুনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্রতিটি স্প্যানে বসছে 32টি করে স্ট্রেঞ্জার। এরই মধ্যে বসানো হচ্ছে স্ল্যাব। পদ্মা সেতুর 41টি স্প্যানে 1312টি স্ট্রেঞ্জার বসবে। এরই মধ্যে 1168টি বসে গেছে। নতুন স্ট্রেঞ্জারগুলো বসছে মাওয়া প্রান্তের 2 ও 3 নম্বর মডিউলে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। স্বাস্থ্য ঝুঁকির তোয়াক্কা না করেই শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বিপণী বিতানে উপচে পড়া ভিড়। সেই খবর জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আছেন সহকর্মী হাজেরা শিউলি। সরাসরি চলে যাব তার কাছে। শিউলি, আর মাত্র 4 থেকে 5 দিন বাকি আছে, তাই ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে শপিং মলগুলোতে ক্রেতাদের সমাগম বেড়েছে এবং ইফতারের পর কিন্তু আবার ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বিপণী বিতানগুলো। এবং আপনারা জানেন যে এবার করোনাকালীন সময় কিন্তু কেনাকাটার সময় বেঁধে দেওয়া হয়েছে এবং রাত 8টা পর্যন্ত শপিং মল খোলা রাখার অনুমতি রয়েছে। তাই যেহেতু বাড়তি সময় নেই এবং বিকাল সময় যারা কেনাকাটা পরিবার প্রয়োজন নিয়ে আসেন, ইফতারের সময় ইফতারের সময় কাছে চলে আসে, তারা এখানে ফুড কোর্টে বসে ইফতার সারেন। এবং এখানে কিন্তু সরকারের পক্ষ থেকে এবং শপিং মলের যে সাউন্ড সিস্টেমে অনবরতই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা
বলা হচ্ছে। তবে আমরা দেখতে পেয়েছি যে ইফতারের সময় তারা ফুড কোর্টের মেঝেতে বসে গাদাগাদি করে ছোট শিশুদেরকে নিয়ে ইফতার সারছেন এবং সেখানে কোনো স্বাস্থ্যবিধির বালাই আমরা দেখতে পাইনি বা স্বাস্থ্যবিধি উপকৃত দেখা গেছে। এছাড়া এসকেলেটর দিয়ে যখন ক্রেতারা উঠছেন সেখানেও কিন্তু বেশ গাদাগাদি এবং লিফটগুলো কিন্তু বন্ধ রয়েছে, তাই ক্রেতাদেরকে সবাইকে কিন্তু এসকেলেটর ব্যবহার করতে হচ্ছে। তো এর বাইরে বলা যায় যে যেহেতু ঈদের সময় খুব বেশি নেই, ক্রেতার সমাগম বেড়েছে এবং বিক্রিও আগের তুলনায় বেড়েছে এবং ক্রেতারা দাবি করছেন যে গত বছরের তুলনায় এবার পোশাকের এবং প্রত্যেকটি ঈদ পোশাক থেকে শুরু করে সব পণ্যের দামই অনেক বাড়তি রাখছে এবং তারা বলছেন যে বন্ধ রাখা যে কয়েকদিন শুরুতে বন্ধ ছিল সেটি হয়তো বিক্রেতারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে বিক্রেতারা দাবি করছেন এবার যে বাড়তি ভ্যাট এবং ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস মেশিন সেটার থেকে 60% পণ্যের মূল্যের উপর অতিরিক্ত 60% ভ্যাট যোগ হচ্ছে, তাই দাম একটু বাড়তি হচ্ছে। তো এর বাইরে এবার ঈদ পোশাকে আসলে কালেকশন একটু কম দেখা গেছে, কালেকশন কিছুটা কম রয়েছে এবং বৈচিত্র্য কিছুটা কম রয়েছে এবং অনেক দোকানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ডিসকাউন্ট সহ বিভিন্ন ধরনের অফার রয়েছে। রিচার্ড, এই ছিল আমার কাছে এখনকার মতো বসুন্ধরা শপিং মল থেকে সবশেষ। ঈদ কেনাকাটার সবশেষ খবরাখবর জানাতে বসুন্ধরা সিটি শপিং মল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। সন্ধ্যার সময় আরও থাকছে নির্ধারিত সময়েই বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ আয়োজন করবে বিসিবি। ঢাকায় লঙ্কানদের কোয়ারেন্টাইন 3 দিন। রাজধানী কামরাঙ্গীরচরে 3টি ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির পক্ষে এগুলো বিতরণ করা হয়। ঈদ উল ফিতর উপলক্ষে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির পক্ষে কামরাঙ্গীরচর থানার 55, 56 ও 57 নম্বর ওয়ার্ডের 1500 পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে ভবিষ্যতেও অসহায়দের মাঝে সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি। যাতে এই নিম্ন আয়ের মানুষ ছেলে মেয়ে নিয়ে ঈদ উপভোগ করতে পারে, একটু ভালো খেতে পারে, তার জন্য আমরা চাল, পোলার চাল, তেল, আমরা সেমাই এবং গরম মশলা বিভিন্ন ঈদ সামগ্রী আমরা ঈদের জন্য আমরা তাদের কাছে বিতরণ করছি। আমরা 3টি ওয়ার্ডে 1500 লোককে আমরা এই ঈদ সামগ্রী ঈদের জন্য এই সামগ্রী আমরা বিতরণ করব। এদিকে মহামারীকালে ঈদ সামগ্রী হাতে পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। টাকা দিছে, মুরগি দিল, তারপরে সময় বহুত কিছু দিছে। আমাদের সেমাই, মুরগি, কাপড়, চাল, তেল এগুলো সব দিয়েছে। শাড়ি বা মুরগি এটা আমাদের দেখে অনেক ভালো লাগছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় স্থানীয় নেতারা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা চীনা রকেটের ধ্বংসাবশেষ ইতালির রাজধানী রোম সহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের 10টি বিভাগের যে কোনো স্থানে আছড়ে পড়তে পারে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। সহ 10টি বিভাগের যে কোনো জায়গায় রোববার আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জরুরি সতর্কতা জারি করেছে ইতালি সরকার। স্থানীয় সময় রোববার রাত 2:24 অথবা তার 6 ঘন্টা আগে পরে ওই রকেটের ধ্বংসাবশেষটি ইতালির ভূপৃষ্ঠে পড়তে পারে। এ অবস্থায় দেশটির নাগরিক সুরক্ষা বিভাগ যথাসম্ভব ওই 10টি অঞ্চলের নাগরিককে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। শুক্রবার রাতে এই খবর প্রকাশিত হবার পর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলের উল্লেখিত 10টি বিভাগের নাগরিকদের মধ্যে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। চীনা রকেটের ধ্বংসাবশেষটি শনিবার ভোরে রোমের আকাশে খালি চোখেই দেখা গেছে। তবে এটি কোথায় পড়বে তা এখনো নির্ণয় করতে পারেনি ইতালির মহাকাশ গবেষণা কেন্দ্র। ফলে এই 10টি অঞ্চলের বাইরের মানুষও আতঙ্কে রয়েছে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি পরিবর্তন করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন চ্যালেঞ্জিং হলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। সিরিজ রিশিডিউল বা এই ধরনের কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখছি না। আমাদের যেটা আমরা ইতিপূর্বে আপনাদের বলেছি যে কিছুটা চ্যালেঞ্জ তো আছে এদের ক্রুদের আনা, এবং সেই জন্য আমরা অল্টারনেট সোর্সগুলো আমরা ব্যবহার করছি অন্যান্য সোর্স থেকে, যাতে এই ধরনের জটিলতাটাকে এড়ানো যায় সেজন্য আমরা কাজ করছি। যখন আমরা শ্রীলঙ্কা সফর করেছি একই প্রোটোকল রেসিপ্রোকেট করা হচ্ছে, মিনিং আমাদের দেশে শ্রীলঙ্কার দল আসার পরে 3 দিন তাদের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং
পরের 3 to 4 days তারা ইন্টারনাল উইদিন দ্য গ্রুপ তারা প্র্যাকটিস করবেন এবং তারপরে তারা আমাদের দলের সাথে খেলার সুযোগ পাবেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদযাত্রায় পথঘাটে জনস্রোত, হাজার হাজার মানুষের চাপে উল্টে গেল ফেরি বন্ধের সিদ্ধান্ত। চলছে 5টি চাঁদা দিয়ে রাতের আধারে ছাড়ছে দূরপাল্লার বাস। বেগম জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সারাদিনেও মিলল না আইন মন্ত্রণালয়ের মতামত। মানবিকভাবেই দেখবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। এবং শঙ্কা সত্যি করে দেশে মিলল ভারতীয় ভ্যারিয়েন্ট। বেনাপোল দিয়ে ঢোকা 6 জনের দেহে শনাক্ত, উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তরও। একদিনে আরও 45 জনের মৃত্যু। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।